কলকাতার এক নামী সরকারি মেডিকেল কলেজে শুভ্রার নাম উঠেছে, কিন্তু এই আনন্দ ছিল ক্ষণিকের। কারণ ভর্তির প্রাথমিক খরচ আর ডাক্তারি পড়ার সেই বিশাল বিশাল সব বইয়ের দামের কথা ভেবে অনিতা আর বিশ্বনাথের বুক কেঁপে উঠল। বিশ্বনাথ বাবু তখন কারখানার চাকরি হারিয়ে প্রায় গৃহবন্দী। তার শরীরটা জীর্ণ হয়ে পড়েছে, হাড়ের ওপর লেগে থাকা চামড়াগুলো কুঁচকে গেছে, কিন্তু মেয়ের এই জয়ে তিনি যেন নতুন প্রাণ ফিরে পেলেন। তিনি তার পুরনো ট্রাঙ্ক থেকে একটা ময়লা কাপড়ের পুঁটলি বের করলেন। সেখানে জমানো ছিল তার সারা জীবনের সঞ্চয়, পিএফ এর সামান্য কিছু টাকা আর বোনাসের জমানো কয়েকটা নোট। এই নে মা, এই টাকাটা দিয়ে অন্তত কলেজে ভর্তিটা হয়ে যা, বাকিটা ঈশ্বর ভরসা। কাঁপতে কাঁপতে টাকাগুলো শুভ্রার হাতে দিলেন বিশ্বনাথ। শুভ্রা বাবার দিকে তাকিয়ে দেখল, মানুষটা নিজের জন্য একজোড়া নতুন চশমা কেনেননি 5 বছর ধরে। চশমার ডাঁটিটা সুতো দিয়ে বাঁধা। শুভ্রা নিজের চোখের জল চেপে মনে মনে বলল, তোমাদের এই শেষ রক্তবিন্দু আমি বৃথা যেতে দেব না। মেডিকেল কলেজের প্রথম দিন শুভ্রা একটা সস্তার সুতির শাড়ি আর হাতে বাবার দেওয়া সেই পুরনো কাপড়ের ব্যাগটা নিয়ে কলেজের গেটে দাঁড়ালো। তার চারপাশের সহপাঠীরা নামি দামি পোশাক পরে এসেছে, কারো হাতে দামি স্মার্টফোন, কেউ এসেছে নিজের গাড়িতে। কিন্তু শুভ্রার চেহারায় ছিল দারিদ্র্যের ছাপ, তবে তার শিরদাঁড়া ছিল টানটান। সে জানত তার মেধার কাছে এদের বিলাসিতা তুচ্ছ। ডাক্তারি পড়া মানেই রাশি রাশি বইয়ের চাপ। এক একটা ফিজিওলজির বইয়ের যা দাম, তাতে শুভ্রাদের বাড়ির 1 মাসের বাজার হয়ে যায়। শুভ্রা তাই লাইব্রেরিকেই নিজের ঘর বানিয়ে ফেলল। ক্লাস শেষ হওয়ার পর সবাই যখন কফি শপে আড্ডা দিত, শুভ্রা তখন লাইব্রেরির কোণে বসে নোটস তৈরি করত। সে জানত বই কেনার সামর্থ্য তার নেই, তাই লিখে লিখেই তাকে সব তৈরি করতে হবে। কিন্তু শুধু পড়লে তো হবে না, ঘর চালাতে হবে। অনিতা এখন আর শুধু সেলাই করেন না, তিনি বাড়ির পাশের একটা ছোট খাবারের দোকানে মশলা বাটার কাজও নিয়েছেন। শুভ্রা এটা জানতে পেরে জেদ ধরল, মা তুমি আর ওসব করবে না, আমি বিকেলে টিউশনি বাড়িয়ে দিচ্ছি। শুভ্রা এখন ভোর 5টায় ওঠে, বাড়ির সব কাজ সেরে বাবার ওষুধ গুছিয়ে দিয়ে সে কলেজে যায়। কলেজ থেকে ফিরে বিকেলে সে টিউশনি করে, তারপর রাত জেগে নিজের পড়াশোনা। হাড় ভাঙা খাটুনি আর অপুষ্টিতে ওর শরীরটা শুকিয়ে কাঠি হয়ে গেল। চোখের নিচে গভীর কালি পড়ল, কিন্তু ওর ল্যাবরেটরির অ্যাপ্রনটা সবসময় ধবধবে সাদা থাকতো। ওই সাদা রংটাই ছিল ওর পবিত্রতা, ওর জেদ। একদিন ল্যাবরেটরিতে শুভ্রা হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল। ওর এক সহপাঠী আকাশ, বেশ বড় ঘরের ছেলে, সে শুভ্রাকে বাড়ি পৌঁছে দিতে চাইল। শুভ্রা প্রথমে রাজি হয়নি, কিন্তু আকাশের জেদে সে ঠিকানা দিতে বাধ্য হলো। নীলমণি দে লেনের সেই স্যাঁতসেঁতে গলি আর আধো অন্ধকার ঘরটা দেখে আকাশ স্তম্ভিত হয়ে গেল। সে দেখল ভারতের মেধা তালিকার ওপরের দিকে থাকা একটা মেয়ে এই নরককুণ্ডে বাস করে প্রতিদিন। হাসি মুখে আবার কলেজেও আসে সে। সেদিন রাতে আকাশ তার বাবাকে সব বলল। আকাশেরা অনেক বড় লোক, ওরা চাইল শুভ্রাকে কিছু আর্থিক সাহায্য করতে, কিন্তু শুভ্রা বিনম্রভাবে তা প্রত্যাখ্যান করল। সে বলল, আকাশ, সাহায্যের হাত বাড়ানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমার মা শিখিয়েছেন অভাব যেন আমাদের শির দ্বারা না বাঁকিয়ে দেয়। আমি লড়াই করে জিততে চাই, দয়া নিয়ে নয়। এই জেদটাই শুভ্রাকে সবার থেকে আলাদা করে দিল। 5টা বছর কাটলো আগুনের মধ্যে দিয়ে হাঁটার মতো করে। কখনো ঘরের চালে বৃষ্টির জল পড়েছে, আর শুভ্রা এক হাতে প্লাস্টিক ধরে বাবার গায়ের ওপর ঢাকা দিয়েছে, অন্য হাতে ল্যাম্পের আলোয় প্যাথোলজি পড়েছে। ফাইনাল পরীক্ষার ফল বেরোনোর দিন অনিতা সকাল থেকেই ঠাকুরের সামনে একটা প্রদীপ জেলে বসেছিলেন। বিশ্বনাথবাবু জানলার ধারে বসা। বিকেল 4টে নাগাদ শুভ্রা এলো। ওর হাতে একটা মিষ্টির প্যাকেট আর গলায় একটা ঝকঝকে স্টেথোস্কোপ। সে সোজা গিয়ে বাবার পায়ের ধুলো মাথায় নিল। বাবা, আমি শুধু ডাক্তার হইনি, আমি গোল্ড মেডেল পেয়েছি। আমাদের ঘরে আজ থেকে একজন ডাক্তার থাকবে। বিশ্বনাথবাবু কথা বলতে পারলেন না, তিনি শুভ্রার কপালে হাত রেখে কেঁদে উঠলেন। অনিতা সেলাই মেশিনের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। এত বছরের ঘর ঘর শব্দ আজ সার্থক হলো। তাদের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন আজ এক বটবৃক্ষে পরিণত হয়েছে। ডাক্তার হওয়ার পর ইন্টার্নশিপের সেই 1 বছর ছিল
শুভ্রার জীবনের এক নতুন যুদ্ধ, সরকারি হাসপাতালে রাতভর ডিউটি, শত শত রোগীর আর্তনাদ আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে সে অনুভব করলো জীবন কত কঠিন। প্রথম মাসে যখন স্টাইপেনের এক তোড়া টাকা তার হাতে এলো, শুভ্রার হাত কাঁপছিল। সে সোজা বাড়ি ফিরল। ওই সামান্য কয়েক হাজার টাকা আজ তার কাছে কোটি টাকার চেয়েও দামি। সেদিন সন্ধ্যায় তাদের ঘরে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। শুভ্রা ঘরে ঢুকে সেই টাকাগুলো মায়ের হাতে দিয়ে বলল, মা, আজ থেকে আর তোমাকে সেলাই মেশিনে চাকা ঘোরাতে হবে না। আজ থেকে তোমার হাত দুটো বিশ্রাম পাবে। অনিতা টাকাগুলো কপালে ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠলেন। বিশ্বনাথবাবু জানলার ধারে বসেছিলেন। তার চোখে তখন বিকেলের শেষ আলোর আভা। শুভ্রা বাবার কাছে গিয়ে তার পুরনো সুতো দিয়ে বাঁধা চশমাটা খুলে দিল। চলো বাবা, আজই তোমার চোখের ডাক্তার দেখাবো আর নতুন চশমা হবে। আর কাল থেকে তোমার জন্য ওই ইনহেলারটা সবসময় মজুদ থাকবে, যেটা তুমি পয়সার অভাবে কিনতে পারতে না। কয়েক মাস পর শুভ্রা এক নামী সরকারি হাসপাতালে স্থায়ীভাবে কাজে যোগ দিল। এবার সময় এলো সেই অন্ধকার নোড়াধরা ঘরটা ছেড়ে দেওয়ার। বিশ্বনাথ বাবুর ফুসফুসের যা অবস্থা, তাতে এই বদ্ধ গলির গুমোট হাওয়ায় তার আয়ু কমে আসছিল। শুভ্রা দক্ষিণ কলকাতার দিকে একটা ছোট কিন্তু খোলামেলা ফ্ল্যাট ভাড়া নিল, যেখানে বড় জানলা দিয়ে সকালে রোদ সোজা এসে বিছানায় পড়ে, যেখানে আকাশটা অনেকটা বড় দেখা যায়। ঘর ছাড়ার দিন পাড়া লোকেদের ভিড় জমে গেল। যারা একদিন টিটকিরি দিত, কুৎসা করত, তার আজ হিংসে আর বিস্ময় মেশানো চোখে তাকিয়ে আছে। সেই সুমিত্রা দিদি আজ আর বাটি হাতে চিনি ধার নিতে আসেননি, এসেছেন একটা কাচুমাচু মুখ নিয়ে। শুভ্রা, তুই তো আমাদের পাড়ার মুখ উজ্জ্বল করলি মা। শোন না, তোর মেসোমশাইয়ের বুকটা আজকাল বড্ড ধড়ফড় করছে। একবার যদি প্রেশারটা মেপে দিতিস। সুমিত্রার গলায় আজ আর সে বিষাক্ত ঝাঁজ নেই। শুভ্রা হাসল, সেই চিরচেনা ম্লান কিন্তু ইস্পাত কঠিন হাসি। সে ব্যাগ থেকে স্টেথোস্কোপ বের করে জ্যাঠামশাইয়ের প্রেশার মেপে দিল, ওষুধও লিখে দিল। কোনো তিক্ততা নয়, বরং এক অদ্ভুত স্থৈর্য নিয়ে সে সবার সাথে কথা বলল। সে জানতো প্রতিহিংসা দিয়ে নয়, বরং নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই এদের মুখ চিরকালের জন্য বন্ধ করা গেছে। পুরনো লরিটায় যখন তাদের যৎসামান্য আসবাবপত্র তোলা হচ্ছিল, বিশ্বনাথবাবু একবার চাইলেন সেই অন্ধকার ঘরটার দিকে, যে ঘরের মেঝেতে বসে তিনি একদিন ভাতের অভাবে জল খেয়ে রাত কাটিয়েছেন, যে ঘরে বসে অনিতা সারা রাত সূচ ফুটিয়ে আঙুল ক্ষতবিক্ষত করেছে। বিশ্বনাথের চোখে জল দেখে শুভ্রা তার কাঁধে হাত রাখল। কেঁদো না বাবা, এই ঘরটা আমাদের শিখিয়েছে কিভাবে লড়াই করতে হয়। আমরা আজ যেটা পেলাম সেটা আমাদের প্রাপ্য ছিল। নতুন ফ্ল্যাটে এসে প্রথম রাতটা ছিল এক অলীক স্বপ্নের মতো। ডাইনিং টেবিলে আজ কেবল ডাল ভাত নয়, শুভ্রা নিজের হাতে রেঁধেছে বাবার প্রিয় ইলিশ মাছ আর মায়ের পছন্দের পায়েস। বিশ্বনাথবাবু আজ সোজা হয়ে চেয়ারে বসে খাচ্ছেন। তার মুখে অক্সিজেন মাস্ক নেই, বরং এক পরম তৃপ্তির হাসি। খাওয়া শেষ করে শুভ্রা দেখল মা জানলার ধারে দাঁড়িয়ে বাইরের আলোকোজ্জ্বল শহরটা দেখছে। শুভ্রা গিয়ে মায়ের পাশে দাঁড়ালো। মা, মনে পড়ে সেই দিনটার কথা? মাধ্যমিকের আগে যখন বলেছিলে পড়াশোনা বন্ধ হলে তুমি গঙ্গায় ঝাঁপ দেবে। আজ দেখো মা, তোমার সেই সেলাই করা টাকার প্রতিটা পয়সা আজ ডাক্তার হয়ে ফিরে এসেছে। আমি তো শুধু একটা যন্ত্র মাত্র, আসল কারিগর তো তোমরা। অনিতা মেয়ের চিবুক ধরে বললেন, না রে শুভ্রা, আমি তো শুধু সুতোটা ধরেছিলাম, পালটা তো তুই ধরেছিলি। তুই না থাকলে আমাদের এই জরাজীর্ণ তরিটা অনেক আগেই মাঝ নদীতে ডুবে যেত। তুই শুধু আমাদের মেয়ে নোস, তুই আমাদের কাণ্ডারি। আজ নীলমণি দে লেনের সেই অন্ধকার ঘরটা থেকে শুভ্রা অনেক দূরে। সে এখন একজন হার্ট স্পেশালিস্ট। প্রতিদিন শত শত মানুষের প্রাণ বাঁচায় সে। কিন্তু আজও চেম্বার থেকে ফেরার পথে কোনো অসহায় রোগীকে দেখলে শুভ্রা ফিস নেয় না, উল্টে নিজের পকেট থেকে ওষুধ কিনে দেয়। কারণ সে জানে অভাবের কামড় কতটা বিষাক্ত। শুভ্রা এখন একটা ছোট ফাউন্ডেশন গড়েছে মা বাবার স্মৃতি নামে, যেখানে মেধাবী কিন্তু দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হয়। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার জন্য প্রাসাদে জন্ম নিতে হয় না, প্রয়োজন হয় অটুট জেদ আর বাবা মায়ের নিঃস্বার্থ আত্মত্যাগ। শুভ্রা আজ সেই সব মধ্যবিত্ত পরিবারের আলোকবর্তিতা, যারা প্রতিদিন হার না মানা লড়াইয়ের গল্প লেখে। অন্ধকার ঘর থেকে শুরু হওয়া সেই যাত্রা আজ এক মহিরুহে পরিণত হয়েছে।
গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।